আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, আপনারা এমন এক জায়গায় গেলেন যেখানে কেউ আপনাদের ভাষা বোঝে না, আপনারাও কারো ভাষা বোঝেন না। কি করবেন তখন? একজন অনুবাদক বা ট্রান্সলেটর লাগবে, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জগতেও ঠিক এই রকম একটা ভাষাগত সমস্যা আছে, আর আজ আমরা সেই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। দেখুন, একদিকে আছে আমাদের অ্যাপ্লিকেশন কোড, যেটা কথা বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপির ভাষায়। আর অন্যদিকে আছে রিলেশনাল ডেটাবেস, যেটা বোঝে শুধু টেবিল আর এসকিউএল এর ভাষা। তো এই দুই জগতের মধ্যে একটা বড়সড় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ভাষাগত বাধা রয়ে গেছে। এই স্লাইডটার দিকে একটু তাকান। বাঁদিকে দেখুন, একজন ডেভেলপার হিসেবে আমরা ইউজার ক্লাসের মতো অবজেক্ট নিয়ে ভাবি, যার মধ্যে নেম আর ইমেলের মতো প্রপার্টি থাকে। কিন্তু ডান দিকে দেখুন, ডেটাবেস এই একই তথ্যকে টেবিলের রো আর কলম হিসেবে স্টোর করে। সমস্যাটা ঠিক এখানেই। ডেভেলপাররা ভাবে অবজেক্টের ভাষায়, আর ডেটাবেস বুঝে টেবিলের ভাষা। এই দুই জগতের মধ্যে একটা মৌলিক অমিল তৈরি হয়। আর ঠিক এই জায়গাতেই আমাদের আজকের হিরো, বা বলা ভালো ইউনিভার্সাল ট্রান্সলেটরের এন্ট্রি হচ্ছে। এর নাম হলো ওআরএম, অর্থাৎ অবজেক্ট রিলেশনশিপ মডেল। এটাই একজন দক্ষ অনুবাদকের মতো কাজ করে, এই ভাষাগত সমস্যাটা মেটায়। তাহলে ওআরএম আসলে কি? টেকনিক্যালি বলতে গেলে এটা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আর রিলেশনশিপ মডেলিংকে একসাথে জুড়ে দেয়। মানে আরও সহজ করে বললে, এটা একটা ব্রিজ বা সেতুর মতো, যা দুটো আলাদা জগতের মধ্যে সংযোগ তৈরি করে। এর আসল কাজটা কি? ওআরএম আমাদের কোডের অবজেক্টগুলোকে ডেটাবেসের টেবিলে, আর ডেটাবেসের টেবিলকে কোডের অবজেক্টে অটোম্যাটিক্যালি কনভার্ট করে দেয়। তাহলে এবার বলুন তো, অবজেক্ট আর ডেটাবেসের মধ্যে ব্রিজ হিসেবে কে কাজ করে? চলুন এবার এই অনুবাদকের ভেতরে ঢুকে দেখা যাক, মানে এটা কিভাবে কাজ করে। ঠিক যেমন কোনো নতুন ভাষা শিখতে গেলে তার গ্রামার বা ব্যাকরণ জানতে হয়, তেমনি ওআরএম কিভাবে কাজ করে তা বুঝতে হলে এর মূল উপাদানগুলো জানাটা খুব জরুরি। ওআরএম মূলত তিনটে জিনিস নিয়ে কাজ করে। প্রথম হলো অবজেক্ট বা এন্টিটি, যেমন ধরুন ছাত্র বা একটা বই। দ্বিতীয় হলো অ্যাট্রিবিউট বা প্রপার্টি, মানে ওই অবজেক্টের বৈশিষ্ট্য, যেমন ছাত্রের নাম বা রোল নম্বর। আর ৩ নম্বর হলো রিলেশনশিপ, মানে এই অবজেক্টগুলো একে অপরের সাথে কিভাবে জুড়ে আছে। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, ওএআর। বাংলায় বললে বস্তু, বৈশিষ্ট্য, সম্পর্ক। এবার আসি সম্পর্ক বা রিলেশনশিপের কথায়। এটাও কিন্তু অনেক রকমের হতে পারে, যেমন ওয়ান টু ওয়ান সম্পর্ক, মানে একজন ছাত্রের একটাই আইডি কার্ড থাকবে। আবার হতে পারে ওয়ান টু মেনি, যেমন একজন প্রফেসরের আন্ডারে অনেক ছাত্রছাত্রী থাকে। আরেকটা বিশেষ ধরনের সম্পর্ক আছে যাকে বলে কম্পোজিশন। এখানে একটা বড় অবজেক্ট ছোট ছোট অনেকগুলো অবজেক্ট দিয়ে তৈরি হয়। এই ছবিটার দিকে দেখুন, এখানে একটা বই আর তার ভেতরের অধ্যায় বা চ্যাপ্টারগুলোর মধ্যে সম্পর্কটা দেখানো হয়েছে। বইটা হলো একটা সম্পূর্ণ অবজেক্ট, আর অধ্যায়গুলো হলো তার অংশ। এই হ্যাজা বা পার্ট অফ সম্পর্কটাকেই কম্পোজিশন বলে। তাহলে মনে করে বলুন তো, ওআরএম অনুবাদ করার জন্য কোন ৩টি প্রধান উপাদান ব্যবহার করে? এবার একটা প্রশ্ন যেটা প্রায়ই আসে, তা হলো ওআরএম আর ইআরএমের মধ্যে পার্থক্যটা কি? দুটোই তো মডেলিং। ব্যাপারটা এভাবে ভাবুন, একজন সফটওয়্যার আর্কিটেক্ট আর একজন ডেটাবেস আর্কিটেক্ট, দুজনের কাজ আলাদা, ফোকাসও আলাদা। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ওআরএমের ফোকাস হলো অ্যাপ্লিকেশনের অবজেক্ট আর তাদের ইন্টারঅ্যাকশনের ওপর, মানে অ্যাপ্লিকেশন লজিকের ওপর। আর ইআরএমের ফোকাস হলো ডেটাবেসের স্ট্রাকচার বা স্কিমা ডিজাইনের ওপর। আরও সহজ করে বললে, ওআরএম হলো অ্যাপ্লিকেশনের ব্লুপ্রিন্ট আর ইআরএম হলো ডেটাবেসের ব্লুপ্রিন্ট। তাহলে কোন মডেলটি অ্যাপ্লিকেশন ডিজাইনের উপর ফোকাস করে? থিওরি তো অনেক হলো, তাই না? এবার চলুন দেখি বাস্তবে এই ওআরএম কিভাবে কাজ করে। কারণ থিওরির থেকে তার বাস্তব প্রয়োগ জানাটা কিন্তু অনেক বেশি জরুরি। আপনারা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন, তখন এই টুলগুলোর নাম প্রায়ই শুনতে পাবেন। যেমন জাভার জন্য আছে হাইবারনেট, পাইথনের জন্য এসকিউএলকেমি, আর সি# জন্য এন্টিটি ফ্রেমওয়ার্ক। এগুলো হলো কিছু জনপ্রিয় ওআরএম ফ্রেমওয়ার্ক যা ডেভেলপারদের জীবনকে অনেক সহজ করে দেয়। একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল উদাহরণ দেখা যাক। ধরুন, আমাদের সিস্টেমে অমিত নামে একজন নতুন ইউজার যোগ করতে হবে। ডেভেলপার কোডে শুধু একটা ইউজার অবজেক্ট তৈরি করবে আর তারপর সেভ কমান্ডটা দেবে। ব্যাস, বাকি সব কাজ ওআরএম নিজে থেকে করে নেবে। দারুণ ব্যাপার না? ডেভেলপারকে এক লাইনও এসকিউএল কোড লিখতে হলো না, পুরো জাদুটা ওআরএম করে দিল। অবজেক্টটাকে সোজা ডেটাবেসের টেবিলে একটা নতুন রো হিসেবে সেভ করে দিল। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আশা করি এটা পরিষ্কার যে ওআরএম জানাটা একজন ডেভেলপারের জন্য একটা সুপার পাওয়ারের থেকে কম কিছু নয়।
চলুন এবার এক নজরে এর প্রধান সুবিধাগুলো দেখে নেওয়া যাক। দেখুন, ওআরএম ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর ডেটাবেসের মধ্যকার সেই ভাষাগত বাধাটা দূর করে দেয়। এর ফলে ডেভেলপারের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়, কোড অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর পরে সেটাকে মেইনটেইন করাও অনেক সহজ হয়ে যায়। তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্টে ওআরএম ব্যবহারের প্রধান সুবিধা কি? এই উদ্ধৃতিটা পুরো ব্যাপারটা সারমর্ম খুব সুন্দরভাবে তুলে ধরে। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের মূল লক্ষ্যই হল প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়ানো, আর ওআরএম সেই লক্ষ্য পূরণে একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। শেষ করার আগে একটা জরুরি কথা বলি, ওআরএমের মতো টুল শেখা মানে কিন্তু শুধু কোড লেখা শেখা নয়, এর আসল মানে হল দুটো জটিল সিস্টেমের মধ্যে সেতু তৈরি করতে শেখা। ভবিষ্যতে আপনারা যখন আরও নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করবেন, তখন এই দক্ষতাটাই আপনাদের সবচেয়ে বেশি সাহায্য করবে। তাই নিজেকে শুধু একজন কোডার হিসেবে ভাববেন না, ভাবুন একজন প্রবলেম সলভার এবং একজন আর্কিটেক্ট হিসেবে, যিনি বিভিন্ন প্রযুক্তিকে একসাথে জুড়তে পারেন। এই চিন্তাভাবনাটাই আপনাদের কেরিয়ারে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।